হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি এডুকেশন ডেভেলপমেন্ট একাডেমিতে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো ক্লাস 9-এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। আজকে আমরা আলোচনা করতে চলেছি রাধারানী গল্পটিকে নিয়ে, এবং এই রাধারানী গল্পটার সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। এই রাধারানী গল্পটা নিয়ে জানার আগে আমাদেরকে কতগুলো বিষয় জানতে হবে। কি না, রাধারানী গল্পটার উৎস আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর ভাববস্তু। তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে এই গল্পটার মানেটা বুঝতে। এবং এই উৎসটা আমরা এই কারণেই জানছি, পরীক্ষাতে অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসে, সেই জন্য উৎসটাকে আমাদেরকে জেনে নিতে হবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনার পর্বে। রাধারানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই রাধারানী গল্পের উৎস হল রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। অর্থাৎ এই রাধারানী গল্পটি, আমাদের পাঠ্য রাধারানী গল্পটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে লেখনীগুলো, সেগুলোর ভাববস্তু একটা বিশেষভাবে ধরা দেয়। ঐতিহাসিক ঘটনার সাথে, অর্থাৎ ইতিহাসের সাথে রোমান্স, এবং তার সাথে কি না, এই ইতিহাসের ঘটনার সাথে রোমান্স এবং কল্পনার খাদকে মিশিয়ে নতুনভাবে বাস্তবিকতার মিলন ঘটিয়ে উপস্থাপনা করাই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীর প্রধান বিষয়বস্তু। আর সেই জন্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে এত জনপ্রিয়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে রাধারানী গল্পটা রয়েছে, এরপর সরাসরি আমরা সেই আলোচনা পর্বে চলে যাচ্ছি। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়েছিল। রাধারানী কি করেছিল না, একটা বালিকা সে মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11, অর্থাৎ বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, মানে 11 মানে 11, বালিকার বয়স কিন্তু 11 বছর পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। তাহাদের অবস্থা পূর্বে অর্থাৎ আগে ভালো ছিল। বড় মানুষের মেয়ে, অর্থাৎ এখান থেকে কি জানতে পারছি না, রাধারানী ছিল বড় মানুষ, মানে বড় লোকের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই, কিন্তু তার পিতা নাই, অর্থাৎ তার বাবা নেই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। তাহার মাতার সঙ্গে, অর্থাৎ রাধারানীর মায়ের সঙ্গে একজন জ্ঞাতির, জ্ঞাতি কি না, পিতৃক সম্পর্ক, আত্মীয়, অর্থাৎ বাবার সম্পর্কের নিকটস্থ বা কোনো দূর সম্পর্কের আত্মীয়কে বলবো কি না, জ্ঞাতির। যেমন আমার বাবার বোন, আমার কি হচ্ছে পিসি। আমার বাবার ভাই, আমার কি হচ্ছে কাকু। তো এগুলো হচ্ছে কি না, জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, এগুলো হচ্ছে জ্ঞাতি। একটি মোকদ্দমা হয় মানে কি, কেস হয়, কেস বা লড়াই হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমা, কি না, সব কিছু নিয়ে মোকদ্দমা হয়, কেস হয়। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারল। এই যে মোকদ্দমা, এই যে কেসটি হয়েছিল, সেই কেসটাতে কি হলো না, দুটো পক্ষ থাকে, তো একটা হচ্ছে ওই জ্ঞাতি, আর একটা হচ্ছে যে রাধারানীর মা। মানে জ্ঞাতি মানে কি না, রাধারানীর বাবার যে বাবার সম্পর্কে যে আত্মীয়, তার সাথে তার মায়ের, রাধারানীর মায়ের যে মোকদ্দমা হয়েছিল, সেখানে বিধবাটা অর্থাৎ রাধারানীর মা। বিধবা কেন বলা হয়েছে, কারণ রাধারানীর বাবা নেই, সেই জন্য রাধারানীর মাকে বিধবা বলা হয়েছে। তো এই বিধবাটা কি হলো না, হাইকোর্টে যে হেরে গেল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তো যখনই সে হেরে গেল, সর্বস্ব লইয়া মোকদ্দমা হয়েছিল, তাহলে কি হলো না, তারা সব কিছু হারা হলো, সর্বহারা হলো, হেরে যাওয়া মানে সব হারা হয়ে গেল। তাহলে তখন কি করলো না, ডিক্রিদার, ডিক্রি মানে একটা নতুন আইন বা একটা নিজস্ব মতাদর্শ প্রচলন করে তাদেরকে ভদ্রাসন, অর্থাৎ ভদ্রযুক্ত আসন, বা মানে ভদ্রলোকেরা যেখানে ভদ্রযুক্ত আবাসন, অর্থাৎ ভদ্রলোকেরা যেখানে বাস করে,
সেই এলাকা থেকে আমরা দেখেছি প্রাচীনকালে আগেকার দিনে একটা কুসংস্কার প্রথা ছিল, যারা নিচু জাতি ছিল বা যারা বিধবা ছিল তাদেরকে সমাজে কোণঠাসা করে রাখা হতো। প্রথমে তো ছিল সতীদাহ প্রথা, তারপরে কোণঠাসা এলো। এই রকমই এই রাধারানীর মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম লক্ষ্য করিনি। তো রাধারানীর মাকেও কিন্তু সেইভাবে বিধবা মহিলাটিকে কী করলো না ভদ্রাসন থেকে সরিয়ে দিয়ে কোণঠাসা করে রাখলো। আমরা নবম শ্রেণীর ইতিহাস পড়তে গিয়ে দেখেছি কি না শহরের এক অঞ্চলে যেখানে নিচু সম্প্রদায় লঘু সংখ্যালঘু বসবাস করে তাদেরকে খেটো বলে। তো সেই রকমই এখানে কি দেখতে পেলাম না রাধারানীর মাকে সম্প্রদায় লঘু নয়, কিন্তু তার সাথেও এরকম করা হলো কি না একটা কোণঠাসা করা হলো। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি, রাধারানী মায়ের যে 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল। ডিক্রিদার কি করলো না সব নিয়ে নিল, কারণ প্রথমেই বলা হয়েছিল যে সর্বস্ব লইয়া মোকদ্দমা হয়েছিল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল, খরচা দিতে যা নগদ ছিল তাহাও গেল, তাও চলে গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া, অর্থাৎ রাধারানীর মায়ের যে অলঙ্কার গহনা ছিল সেগুলো কি করলো, যখন একবারে আর্থিক সংকট খুব দেখা দিল, মানে একবারে নিম্ন স্তরে তারা চলে গেল, তখন তার মা কী করলো সেই গয়নাগুলোকে বিক্রি করে দিল। প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, আবার প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। কিন্তু তার আর কোনো আহারের সংস্থান রইল না, অর্থাৎ তার আর খাবার জুটিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া, বিধবাটি কী করলো একটি কুটিরে আশ্রয় নিল। আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগলো। অর্থাৎ দিন দুঃখীদের মতো তাদের খুব কষ্ট ছিল এবং সেই জন্য তারা দিন আনে দিন খাই যাকে বলে, পরিশ্রম করে যে খেত আনতো এবং খেত, আর তাদের সম্পদ বলতে ছিল ওই কুটিরটুকু। রাধারানীর বিবাহ দিতে পারিল না। আমরা দেখেছি তখনকার দিনে বাল্য বিবাহ ছিল, সেই জন্যই বলছি রাধারানী বিবাহ দিতে পারল না। আর তখনকার দিনে কী ছিল, একটা বাল্য বিবাহ যে প্রথা ছিল, সেখানে রাধারানীর মায়ের যেহেতু কোনো টাকা পয়সা ছিল না, সেই জন্য তাকে হয়তো কেউ বিয়েও করতে যায়নি, কারণ আগেকার দিনে কি না টাকা পয়সা দেখে মানুষ জানে বিয়ে দিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। অর্থাৎ দুর্ভাগ্যক্রমে ভাগ্য খারাপ ছিল, তাই রথের আগেই মানে রথটা আগেই তার মা কী হলো না ঘোরতরভাবে অসুস্থ হয়ে পড়ল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, যে কায়িক পরিশ্রমে অর্থাৎ যে অক্লান্ত পরিশ্রম, দৈনিক শারীরস্থ পরিশ্রমে দিনপাত হইত, অর্থাৎ দিন চলত, তাহা বন্ধ হইল। অর্থাৎ তার মা অসুস্থ, এখন তার মাও কাজে যেতে পারে না, সুতরাং আর আহার চলে না। সুতরাং কি বলছে, আর আহারের কোনো রাস্তা নেই। মাতা রুগ্না মানে মায়ের শরীর খারাপ, এই জন্য কাজেই তাহার উপবাস, সেই জন্য কাজেই তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস, রাধারানী কি খাবার জুটিল না, কাজ জুটিল না, সেই জন্য উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, অর্থাৎ বিশেষ হইল বলতে কি বলতে চেয়েছে, তার পরের লাইনটা পড়লে বুঝতে পারবো। বিশেষ হইল মানে ভালোও হতে পারে আবার খারাপ হতে পারে, এতটা অবধি যেটা পড়ে বুঝলাম। কিন্তু তারপরের লাইনটা যখন পড়ছি, পথ্যের প্রয়োজন হলো, অর্থাৎ তার মায়ের অবস্থা আরও খারাপ হলো, সেই জন্যই তো পথ্য অর্থাৎ ঔষধের প্রয়োজন হলো। কিন্তু পথ্য কোথায় পাবে তারা ওষুধ কোথায় পাবে? তারা তো দরিদ্র, তাদের কাছে টাকা নেই, আহারই জুটে না, তারপরে আবার ওষুধ কে দেবে, কে কিনে দেবে? রাধারানী কাঁদিতে অনেকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী কাঁদতে কি করলো না অনেকগুলি বনফল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী মালা গাঁথিল। রাধারানী তো বালিকা, তার শিশু মনে ধরা দিল যে সে যদি মালা গাঁথে, মালা বিক্রি করে যে টাকাটা পাবে তার থেকে হয়তো ওষুধপত্র আনবে বা হয়তো আহারের জোগাড় করবে। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। যেটা বললাম সেই কথাটাই লেখা রয়েছে। কি বলল না মনে করিল, তার শিশু মন স্বাভাবিকভাবেই সেটা মনে করবে, একটা আনন্দ হবে, একটা আশা খুঁজে পেয়েছে সে। ওই দারিদ্রতার মধ্যে একটা আশার আলোর সঞ্চার হয়েছে কি না, সে যদি বনফুলের মালা বিক্রি করে তাহলে 1 পয়সা 2 পয়সা যাই পায় তাতে করে কি হবে না মায়ের
পথ্য হইবে। 2-1 পয়সা যাই পাবো। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। আমরা প্রায়ই দেখি এই রথ যে সময়টা করে হয় বা রথের দিনে বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে, মানে এটা দেখতে দেখতে অভ্যস্ত। রথ আসা মানেই একটা রথের দিনে বৃষ্টি হয়, সাধারণত হয়, এরপর অনেক সময় হয়ও না। তো এই ক্ষেত্রেও তাই হলো, মানে ভাগ্য খারাপ থাকলে যাই হয় আর কি। কিন্তু রথের টান অর্ধেকটা হতেই, মানে আপাতভাবে এখানে মনে হচ্ছে ভাগ্যটা খারাপ ছিল, বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হইতে কি হলো না, বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, অর্থাৎ আর মেলায় ভিড় জমিল না, সবাই ঘর চলে গেল। বৃষ্টি হচ্ছে, কে বৃষ্টিতে ভিজবে? মালা কেহ কিনিল না, কেউ মালা কিনল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে, বৃষ্টি থামলে হয়তো আবার লোক জমবে। কিন্তু বৃষ্টি আর থামিল না। কিন্তু কি বলছে না, আর বৃষ্টি থামল না, লোক আর জমিল না, আর লোকও হলো না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। সন্ধ্যা হইল, রাত হইল, গভীর রাত হইল, অর্থাৎ বড় অন্ধকারে চারিদিকে ছেয়ে গেল। অজ্ঞতা রাধারানী কি করলো না, শেষমেশ যখন দেখলো যে আর কিছুই হলো না, মানে আর তার বিক্রি হলো না, জল থামানো না, লোক জমলো না, মেলাটাই হলো না, তখন সে কি করলো না, অজ্ঞতা আর কিছু করার নাই দেখে সে মেলার থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, অর্থাৎ মেলার থেকে বাড়ি ফিরছে। অন্ধকার পথ কর্দমময়, অর্থাৎ কি না, অন্ধকার পথ, চারিদিক অন্ধকার, পথ কাদায় ভর্তি, একবারে জল হয়েছে, পিচ্ছিল, কিছুই দেখা যায় না, অর্থাৎ টর্চ থাকে নেই তখন। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। এটা তো অনেক আগের গল্প, সেই জন্য সেই সময় টর্চ বা বৈদ্যুতিক বাতির কথা কিন্তু উল্লেখ পাওয়া যায়নি। তো কি বলেছে, তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল, অর্থাৎ কি হয়েছে না, মুষলধারে শ্রাবণের যে বৃষ্টিপাত সেটা হচ্ছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু পরিবর্ষণ করিতেছিল। মাতার যে অন্নভাব অর্থাৎ খাদ্যাভাব মনে করিয়া তারও কষ্ট হচ্ছে, সে একটা আশা নিয়ে এসেছিল, কিন্তু সে হতাশা হয়ে গেল। তো সেই জন্য কি, তার বালিকা শিশু মন অটোমেটিক্যালি খারাপ লাগছে। এমনিতেই তো বড় মানুষ হলেও খারাপ লাগছে, কিন্তু সে একজন শিশু, তার মন সহজ সরল, সেই জন্য কি হলো না, সে কাঁদতে লাগলো। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। রাধারানী কাঁদতে কাঁদতে কি করছিল না, আছাড় খাইতেছিল। কাঁদিতে কাঁদিতে উঠতেছিল, কাঁদতে কাঁদতে উঠছিল বারবার, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, আবারও কি করছে না, কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। এই কথাটার মধ্যে দিয়ে, এই লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে ওই বালিকাটার, রাধারানীর দুঃখটা প্রকাশ করতে এবং একটা শিশু মনের কাতরতা, অর্থাৎ শিশু মনের সেই পরিস্থিতিতে যে চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে, যে খারাপ লাগার সৃষ্টি হয়েছে, যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেটাকে তুলে ধরার জন্য বারবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল দুবার, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, মানে বারবার একই কথা দিয়ে কি করতে চাইছেন না, এই কথাটার উপর জোর দিতে চাইছেন। 2 গণ্ড বিলম্বী, অর্থাৎ 2 গণ্ডদেশ ধরে ঘন কৃষ্ণ অলকা বলি বহিয়া, ঘন কৃষ্ণ অলকা বহি দিয়ে, অর্থাৎ কালো অলকা বহি দিয়ে, কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। খুব সুন্দর একটি কথার মাধ্যমে তিনি ওই বৃষ্টির জল পড়াটাকে কি করলো না, আমরা বলেছিলাম কল্পনার খাদ, এইখানে কিন্তু কল্পনার খাদটাকে আমরা লক্ষ্য করতে পারছি কত সুন্দরভাবে। 2 গণ্ড বিলম্বী, অর্থাৎ গণ্ড দেশ দিয়ে, ঘন কৃষ্ণ অলকা বলি বহিয়া, ঘন কৃষ্ণ কালো অলকা বহিয়া, কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। এইখানটাতে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনের যে ভাবধারা, সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি, কল্পনার খাদ্রাকে কিভাবে মিশিয়েছে বাস্তবতার সাথে। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। একের পর এক কল্পনার খাদ দিয়ে যাচ্ছে, কি করছে না, মালা বুকে করিয়া, এখানে একটা ইমোশনাল কি করছে না, মানুষকে বলছে বুকে করিয়া, একটা শিশু মনের কথাটা তুলে ধরেছে, ইমোশন করেছে, বুকে করিয়া রাখিয়াছিল,
অর্থাৎ বুকে করিয়া রাখিয়া দ্বারার মধ্যে একটা কথা কিন্তু ব্যঞ্জনার্থকভাবে প্রস্ফুটিত হচ্ছে। কি বলতে চাইছে? বুকে করে যখন রাখছে মানে যত্ন করে রেখে দিয়েছিল, সে বুঝতে পেরেছিল তাকে ওইটাই ছিল তার আশার আলো। সে বুঝতে পেরেছিল ওইটাই তার একমাত্র সম্বল। সেই জন্য সে কি করেছিল? ফেলে নাই। একটা শিশু মন হলেও সেই শিশু মনেও ধরা দিয়েছিল যে ওইটার থেকেই কিছু একটা ভালো কিছু হতে পারে। এমতো সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। এমন সময় অন্ধকারে দেখা যাচ্ছে নাকি, কে একজন এসে পড়ে রাধারানীর যে ঘাড়ের উপরে পড়লো সেটা বোঝা যাচ্ছে। রাধারানী এতক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। রাধারানীর মধ্যে অতক্ষণ ধরে ভিতরে একটা শোরগোল চলছিল, তার খারাপ লাগছিল। শিশু মন ভয়ে কাতর হয়ে যাচ্ছিল, একা অন্ধকার পিচ্ছিল পথে হেঁটে যাচ্ছিল। তখনও অবধি তার কান্নাটা বুকের ভিতরেই কী ছিল না, চাপা ছিল। কিন্তু যখন একজন এসে পড়ে কি হলো না, তার ঘাড়ের উপর আসিয়া পড়ল, তখন সে ভয়ে শোরগোলে মানে একটা আচমকিত হয়ে মানে চমকে উঠে এক্ষণে সব কিছুর ফলস্বরূপ কী হলো না, সে কাঁদিয়া উঠিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? যে ঘাড়ের উপরে এসেছে সে বলছে, কে গা তুমি কাঁদছো কেন? পুরুষ মানুষের গলা। রাধারানী শুনে বুঝতে পারলো যে পুরুষ মানুষের গলা, কিন্তু অন্ধকারে তো দেখতে পাচ্ছে না। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানী রোদন বন্ধ হইল, অর্থাৎ কণ্ঠস্বর শুনিয়া রাধারানী কান্না বন্ধ করিল। রাধারানী চেনা লোক নয়, কিন্তু বড় দয়ালু। কিন্তু কি বলছে? মানুষটা বড় দয়ালু। লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। অর্থাৎ বড় দয়ালু লোকের কথা, অর্থাৎ ওই কথাটার মধ্যে দিয়ে রাধারানীও বুঝতে পারলো যে লোকটা ছিল দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধি হলেও, কারণ সে তো শিশু বালিকা, সেই জন্য তার ক্ষুদ্র বুদ্ধি হলেও সেইটা বুঝতে পেরেছিল। রাধারানী একজন শিশু হোক, একজন বড় মানুষই হোক, কি হয় না, পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে সমাজের সাথে মানিয়ে নিতে শেখায়। সেই গল্পটাই আমরা দেখছি এই রাধারানী, সেই মানিয়ে নেওয়ার লড়াইটাই দেখছি এই রাধারানী গল্পটাতে। কিন্তু রাধারানীর রোদন বন্ধ হইল, রাধারানী কান্না বন্ধ করলো। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। আমার কেউ নাই মা ছাড়া, আমার কেবলমাত্র শুধু মাই আছে। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানীকে প্রশ্ন করছে। তখন রাধারানী বলছে, আমি হ্রদ দেখিতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। কি হয়েছে? অন্ধকার তো, বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি আর পথ খুঁজে পাচ্ছি না। পুরুষ বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুর। অর্থাৎ এটা শ্রীরামপুরের কথা বলা হয়েছে। শ্রীরামপুর থেকে রাধারানী হ্রদ দেখিতে গিয়েছিল, অর্থাৎ শ্রীরামপুরের মধ্যেই হ্রদটা হয়েছিল। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। তখন ব্যক্তিটা ভালোভাবে তার ওই কষ্ট দেখে বলছে, আমার সঙ্গে চলো। মানে বাচ্চা ছেলে তো, বাচ্চা মেয়ে, সেই জন্য তাকে দেখে তারও খারাপ লেগেছে। সেই জন্য সে বলছে, আমার সঙ্গে চলো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। কোন পাড়ায় তোমার বাড়ি সেটা আমাকে বলিয়া দিবে, আমি তোমাকে বাড়িতে রাখিয়া আসিব। বড় পিছল, তুমি আমার হাত ধরো। কি বলছে? বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে, নয়তো কি হবে না, তুমি পড়ে যাবে। এইরূপ সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। এই বলে সেই ব্যক্তি রাধারানীকে নিয়ে আবার চলিতে লাগলো। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই। অন্ধকারে সে কি করলো না, রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই। কিন্তু কথাস্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? অর্থাৎ রাধারানী হাতটা যখন সে ধরল, তখন সে বুঝতে পারল যে রাধারানী একজন বালিকা। তখন সে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? তখন রাধারানী বলছে, 10-11 বছর। তোমার নাম কি? লোকটা জিজ্ঞেস করছে। রাধারানী বলল, আমার নাম রাধারানী।
অর্থাৎ রাধারানী বলছে, তখন রাধারানী উত্তর দিচ্ছে, রাধারানী, হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ একলা হ্রদ দেখিতে গিয়েছিলে কেন? একলা হ্রদ দেখিতে গিয়েছিলে কেন? তো তার স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, তুমি তো ছেলে মানুষ, তাহলে তুমি একা একা কেন হ্রদ দেখিতে গিয়েছিলে? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। অর্থাৎ তার একটা সন্দেহ হয়েছে, সে তো বড়, সে শিশু মনটা দেখেই বুঝতে পারছে, শিশুটাকে দেখে যে কোনো একটা সমস্যা আছে। তো সেই জন্য সে কথায় কথায় মিষ্টি মিষ্টি ছলে বলে কৌশলে সে কী করলো না, রাধারানীর অন্তরের কথাটা একবারে বার করে আনলো। শুনিল যে মাতার পত্রের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথে হাটে বেচিতে গিয়াছিল। সে শুনল সব ঘটনা, যে মায়ের জন্য পত্র আনার জন্য বনফুলের মালা রথে বিক্রি করতে গিয়েছিল, রথে মেলায়। রথ দেখিতে যায় নাই, সে রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, সেই মালাও বিক্রয় হয় নাই। এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে। এটাও কি হয়েছে না, বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম। অর্থাৎ সে মিথ্যে মিথ্যে বলছে যে আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব, অর্থাৎ ঠাকুরকে মালা দেবে। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনতে পারি নাই। বলছে রথের মেলা তো তাড়াতাড়ি ভেঙে গেল, সেই জন্য আমি মালা কিনতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি, তুমি যদি মালাটা বেচো তাহলে তো আমি কিনতে পারি। রাধারানীর আনন্দ হইল। রাধারানীর শিশু মন, সে জটিলতা বোঝে না, তাই সে এক অল্প কথাতে কী হলো না, তার মনে একটা আনন্দের আশার আলো দেখে আনন্দ পেল, আনন্দে পুলকিত হয়ে উঠল। কিন্তু মনে সে কী ভাবিল না, আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, যে আমাকে অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তাহার কাছে দাম লইব কী প্রকারে, তাহার কাছে কী করে আমি দাম লইব? তা নহিলে আমার মা খেতে পাবে না, আমি যদি দামও না নিই তাহলে আমার মাও খেতে পাবে না। অর্থাৎ সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, তার মধ্যে মানবিকতা কাজ করছে, যে আমাকে তো সে এতটা পথ কষ্ট করে আনলো, তাহলে আমি এখন কি করে তার কাছ থেকে টাকা নিই। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে সে বালিকা হলেও তার মধ্যে একটা মানবিকতা রয়েছে, মানে অল্পক্ষণের জন্য হলেও তার মধ্যে এই চিন্তাটা এসেছে, তা নিতে বাধ্য সে। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারিকে দিল, অর্থাৎ ওই লোকটিকে দিল। সমভি বেহারি বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও, এই দাম 4 পয়সা, এই নাও। তো সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল, এই বলে সমভি বেহারি মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এটা কি পয়সা, এই যে বড় বড় ঠেকছে, এই যে বড় বড় লাগছে, ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই। বলছে আমি তো 2টা দিইনি, আমি একটাই দিয়েছি, 4 পয়সা। রাধারানী বলছে, তা এই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? রাধারানী মনে কিন্তু একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে এখানে, তুমি ভুলে টাকা দিয়ে দাও নাই তো, অন্ধকারে দেখতে পাও না, কিন্তু এটা তো চকচক করছে না। তখন ওই লোকটি বলছে কি না, সমভি বিহারি বলছে, না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। তখন রাধারানী বলছে, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়া দেব। যদি ঘরে যেয়ে দেখি প্রদীপ জেলে, তখন তার এরকম ইলেকট্রিক লাইট থাকে না, যে প্রদীপ জ্বালিয়ে দেখবো, যদি পয়সা না হয়, টাকা হয়, তখন কিন্তু আমি ফিরিয়ে দেবো। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হবে, তাহলে তোমাকে কিন্তু সেখানে একটু অপেক্ষা করতে হবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুঠির দ্বারে আসিয়া উপস্থিত হইল। কিছু পরে তারা কী করলো না, রাধারানী মায়ের কুঠির দ্বারে এসে উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, তুমি ঘরে এসে দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা, এটা টাকা না পয়সা, আমি ঘরে এসে আলো জ্বালিয়ে পরে দেখি। তো আজকে এইটুকুই, এখানেই রাখছি। তাহলে আমরা আজকে কতটা পড়লাম না, রাধারানী নামে এক বালিকা মহেশের রথ দেখিতে গিয়েছিল, এইখান থেকে আজকে আমরা পড়লাম, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। তার পরের যে অংশটা রয়েছে সেটা একটা পরবর্তী ভিডিওতে আমরা পড়ব। তো এই যেটা পড়লাম সেটা আমরা বুঝতে পারলাম যে পরিস্থিতির জটিলতা, সময়ের জটিলতা, মানুষ বড়ই হোক বা সেটা শিশু বালিকা হোক বা বালকই হোক,
সেই ক্ষেত্রে আমাদের পরিস্থিতি সবাইকে নিজের মতো করে তৈরি করে না। কারণ এই ছোট্ট বালিকা রাধারানী কীভাবে পরিবেশের সাথে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে সেটাই আমরা দেখছি। এত দারিদ্রতা, এত অভাবের মধ্যে দিয়েও সে তার দৈহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দৈনিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ের মধ্যে দিয়েই জীবন খুঁজে পেয়েছে এই বালিকাটি। আর এই লেখার মধ্যে আমরা কল্পনার খাদও পেয়েছি, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতে পেয়ে থাকি। তো এই ছিল আজকের আলোচনা। আজকে এখানেই রাখছি। 10:30 পেরিয়ে এখন 11টার ঘরে ঘড়ির কাঁটা ঢুকে গেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। নমস্কার।